নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আমরা সেন্টেন্সের ডেফিনেশন এবং সেন্টেন্স গঠন করতে গেলে যে তিনটি বিষয়ের উপর নির্ভর করতে হবে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা সেন্টেন্স কিভাবে ঠিকভাবে বা শুদ্ধভাবে লিখতে হয় এবং সেন্টেন্সের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে ইংলিশ সেন্টেন্স শুদ্ধ হতে হলে তার ওয়ার্ডগুলিকে ঠিকমতো বা নিয়ম মতো সাজাতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। রাম রাবণকে নিহত করেছিলেন। রাম কিল্ড রাবণা। কিন্তু আমরা যদি লিখি রাবণা কিল্ড রাম, রাবণ রামকে হত্যা করেছিলেন, বাক্যটি কি ঠিক হবে? কারণ এখানে রাবণ হলো সাবজেক্ট, কিল্ড হলো ভার্ব এবং রাম হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্স গঠনের নিয়ম অনুযায়ী ঠিকই রয়েছে। এখানে দেখি ইংলিশে যে কাজটি করেছিল তাকে অর্থাৎ সাবজেক্টকে সাধারণত ভার্বের আগে বসাতে হয়, কিন্তু এখানে কিল্ড বললাম না, কিল্ড ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হলো রাম। যদি কিল্ডের আগে রাবণ বসানো হয় তাহলে রামায়ণের ঘটনাকে বিকৃত করা হয়। আমরা সবাই রামায়ণ পড়েছি, রামায়ণ সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। আমরা জানি যে রাম রাবণকে হত্যা করেছিলেন, তাই আমরা যদি এখানে লিখি রাবণা কিল্ড রাম, এটা গ্রামাটিক্যালি ঠিক থাকা সত্ত্বেও এটাকে আমরা একটি ঠিক বাক্য বা শুদ্ধ বাক্য বলতে পারবো না, কারণ এই বাক্যের মাধ্যমে বা এই সেন্টেন্সের মাধ্যমে আমরা রামায়ণের ঘটনাটাকে বিকৃত করছি। তাহলে কি বোঝা গেল যে এটা আমরা সেন্টেন্স বলতে পারবো না। বোঝা গেল? ইংলিশ সেন্টেন্সে ভার্বের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সম্বন্ধও ঠিক রাখতে হবে। এটা একটা পয়েন্ট আমরা পেলাম যে ইংলিশ সেন্টেন্স লিখতে হলে ইংলিশ সেন্টেন্সে ভার্বের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সম্বন্ধটাকে আমাদের ঠিক রাখতে হবে। বাংলা বাক্যে যেমন আমরা বলি আমি ভাত খাই, প্রথমে আমি বসে বাংলা বাক্যে। আমি হলো বাক্যের কর্তা বা সাবজেক্ট, তারপর বসে কর্ম এবং সবার শেষে ক্রিয়াপদ বসে। বোঝা গেল? সরি, আমার এখানে কর্মটা কি সেটা লেখা হয়নি। কর্ম হলো এখানে ভাত। বোঝা গেল? কিন্তু ইংলিশে যখন আমরা লিখব, ইংরেজিতে এটা হবে আই ইট রাইস। তার মানে ইংলিশে প্রথমে হবে সাবজেক্ট আই, এই যে আই এখানে লেখা আছে, তারপর হবে ভার্ব ইট হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট এবং রাইস হলো অবজেক্ট। বোঝা গেল? তাহলে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। বাংলা বাক্যে প্রথমে বসে কর্তা সাবজেক্ট, ইংলিশ বাক্যেরও প্রথমে বসে কর্তা সাবজেক্ট। বাংলা বাক্যের প্রথমে তারপর কর্তার পর বসে কর্ম অর্থাৎ অবজেক্ট, কিন্তু ইংলিশ সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা কর্মকে সবার শেষে লিখি এবং মাঝে লিখি ভার্ব, কিন্তু বাংলা বাক্যে কি হয়, সবার শেষে বসে ভার্ব। বোঝা গেল? আগের ভিডিও এবং ওপরের অংশ থেকে আমরা বাক্যের কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারলাম। সেগুলি কি কি? প্রথমেই হচ্ছে a sentence is a combination of words that give us a complete and logical idea about something or someone। অর্থাৎ যে শব্দ সমষ্টি কোনো বস্তু ও ব্যক্তি সম্বন্ধে আমাদের পরিষ্কার এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বোঝা গেল? এরপর আমরা জানতে পারলাম যে ইংলিশ সেন্টেন্সের শব্দ বা ওয়ার্ডগুলিকে এলোমেলোভাবে সাজালে অর্থ বিকৃত হয় এবং সেগুলিকে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী বিন্যস্ত করতে হয়। এবং সবার শেষে আমরা যেটা জানতে পারলাম, সাধারণত বাংলা বাক্যে প্রথমে কর্তা, তারপর কর্ম এবং কর্মের পরে ক্রিয়াপদ বসে, কিন্তু ইংলিশে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং একেবারে শেষে বসে অবজেক্ট। এই নিয়ম মেনে না চললে বাক্যের মানে বদলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষেত্র বিশেষে এই নিয়মের ব্যতিক্রমও দেখা যায়। বোঝা গেল? এখানে আরেকটা জানার বিষয় হলো যে ইংলিশ সেন্টেন্সকে শুদ্ধভাবে লিখতে গেলে একটি ভার্বের ব্যবহার করতেই হবে। যেমন আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস।
আমি একজন ছাত্র, এখানে কিন্তু আমরা কোনো ভার্বের ব্যবহার করিনি, মানে ভার্ব বাক্যে রয়েছে ঠিকই, কিন্তু ভার্বটা উৎস রয়েছে। কিন্তু ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হবে, ভার্বের ব্যবহারটা আমাদেরকে দেখাতে হবে। যেমন এখানে আমরা লিখেছি আমি একজন ছাত্র, এখানে আমরা হই ব্যবহার করছি না, হই ব্যবহার আমরা করছি না, কিন্তু ইংলিশ বাক্যের ক্ষেত্রে কী করতে হবে, এই হই মানে অ্যামটা এখানে দিতেই হবে। যেমন আমরা হই ছাত্র, এখানে বাংলাতে আমরা হইটাকে ব্যবহার করি না, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই আরটাকে মাস্ট লিখতে হবে। অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে আমাদের মাস্ট একটা ভার্ব ইউজ করতেই হবে। বোঝা গেল? এবার আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করব। আমরা তো আগেই জেনেছি বাক্যের সাবজেক্ট কাকে বলে, তবুও আবার বলছি যে বাংলা এবং ইংলিশে সেন্টেন্স গঠন করার সময় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা কিছু বলি, সেই বস্তু বা ব্যক্তিকে উদ্দেশ্য বলে, অর্থাৎ সাবজেক্ট বলে। আমরা তো আগেই জেনেছি যে সেন্টেন্সের সাবজেক্টকে কর্তা হিসেবে জেনেছি, কিন্তু এখানে আরেকটা কি জানতে পারলাম যে সাবজেক্টকে আমরা উদ্দেশ্যও বলতে পারি। অর্থাৎ কি জানলাম, যে যেটাই কর্তা সেটাই হলো উদ্দেশ্য, এবং উদ্দেশ্য বা সাবজেক্টকে ছাড়া বাকি অংশটি হলো বিধেয় বা প্রেডিকেট। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। রাম ইজ আ বয়, এখানে রাম হলো বাক্যের সাবজেক্ট এবং ইজ আ বয় এই অংশটি হলো প্রেডিকেট। বোঝা গেল? তারপরে আরেকটা দেখি, উই ড্রিঙ্ক মিল্ক অ্যাট নাইট, উই হলো এই বাক্যের সাবজেক্ট এবং বাকি অংশটি হলো প্রেডিকেট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের বিভিন্ন অংশ। এর আগে আমরা জেনেছি যে কতগুলি ওয়ার্ড ঠিকমতো সাজালে একটি সেন্টেন্স তৈরি হয়। এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের ব্যাকরণগত বৈশিষ্ট্য থাকে, তাদের প্রত্যেকে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডগুলির সাথে সম্বন্ধ যুক্ত হয়। তাহলে দেখি এই ওয়ার্ডগুলির মধ্যে সম্বন্ধ কীরকম। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাম প্লেজ ফুটবল, অর্থাৎ রাম ফুটবল খেলে। এই সেন্টেন্সে রাম প্লেজ এবং ফুটবল এই তিনটি ওয়ার্ড আছে। রাম একটি ছেলের নাম, প্লেজ মানে খেলে অর্থাৎ একটি ভার্ব, ফুটবল এই ওয়ার্ডটির দ্বারা রাম কি খেলে তা বোঝানো হয়েছে। ফুটবল একটি নামবাচক শব্দ, এটি একটি খেলার নাম। অতএব এই সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডের মধ্যে বা তিনটি ওয়ার্ডের মধ্যে দুটি নামবাচক শব্দ বা ওয়ার্ড, যাকে ইংলিশে নাউন বলা হয়, এবং একটি ক্রিয়াপদ, ইংলিশে ভার্ব বলে, যাকে ইংলিশে ভার্ব বলি আমরা। এদের প্রত্যেকটি ওয়ার্ডই সেন্টেন্সটির এক একটি পার্ট বা অংশ, তাই ইংলিশে এগুলিকে পার্টস অফ স্পিচ বলা হয়। বোঝা গেল? আমরা পার্টস অফ স্পিচের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের ধর্ম অনুসারে তাদের 8টি শ্রেণী বা ক্লাসে ভাগ করা হয়। যথা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাউন, একে বাংলায় নামপদ বা বিশেষ্যপদ বলা হয়। নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভৌগোলিক জিনিস, গুণ, দোষ এবং প্রাকৃতিক ব্যাপারের নাম উল্লেখ করে। কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই, যে বয়, গার্ল, রাম, মাউন্টেন, রিভার, স্কাই, আয়রন, মিল্ক, কিং, জয়, স্ট্রেংথ প্রভৃতি হলো নাউনের এক্সাম্পল। বোঝা গেল? এরপর রয়েছে প্রোনাউন, একে বাংলায় আমরা সর্বনাম বলি। কোনো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রোনাউন। এক্সাম্পল হলো আই, উই, ইউ, হি, সি, দে, ইট প্রভৃতি। এগুলি হলো প্রোনাউনের উদাহরণ। এরপরেই রয়েছে ভার্ব, বাংলায় একে ক্রিয়াপদ বলে। এই ক্রিয়াপদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। এক্সাম্পল হলো আস্ক, ডু, মেক, প্লে, কাম, সি, সিং, ডান্স, ইট, ড্রিঙ্ক, গো প্রভৃতি। এরপরে 4 নম্বর রয়েছে অ্যাডজেক্টিভ, বাংলায় একে বিশেষণ বলে। নাউন ও প্রোনাউনের সম্বন্ধে যে ওয়ার্ড কিছু বলে তাকেই অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল গুড, ব্যাড, ওল্ড, নিউ, স্ট্রং, হট, কোল্ড, হাই, লো, ডিপ, ভ্যালুয়েবল, চিপ প্রভৃতি। এগুলি হলো অ্যাডজেক্টিভের উদাহরণ।
5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাডভার্ব। বাংলায় একে ক্রিয়া বিশেষণ বলে। আবার এগুলি বিশেষণের বিশেষণ ও ক্রিয়া বিশেষণের বিশেষণ হিসাবেও ব্যবহৃত হয়। এক্সাম্পল আমরা দেখে নেব। রয়েছে অলওয়েজ, ডেইলি, ভেরি, ফাস্ট, সুন, রেগুলারলি, অ্যালাউড, রাইটলি, রংলি, ক্লিয়ারলি, স্ট্রংলি ইত্যাদি। এরপর 6 নম্বরেই রয়েছে প্রেপোজিশন। বাংলায় একে সম্বন্ধসূচক অব্যয় বলা হয়। এর কাজ হলো দুটি পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা, তাই একে সম্বন্ধসূচক অব্যয় বলা হয়। এক্সাম্পল হলো অন, ইন, আন্ডার, টু, ফ্রম, ফর, পোর, অ্যাবাভ, ইনটু, উইথ ইত্যাদি। বোঝা গেল। এরপরে 7 নম্বর রয়েছে কনজাংশন। বাংলায় একে সংযোজন অব্যয় বলে। এর কাজ হলো দুটি ওয়ার্ড কিংবা সেন্টেন্সকে যুক্ত করা। এক্সাম্পল হলো অ্যান্ড, বাট, অর, আইদার, নাইদার ইত্যাদি। এবং সর্বশেষ এবং 8 নম্বর যেটি রয়েছে সেটা হলো ইন্টারজেকশন। বাংলায় একে অনুভূতিসূচক অব্যয় বলে। কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করার জন্য এই ইন্টারজেকশনের ব্যবহার হয় বা ইন্টারজেকশন ব্যবহৃত হয়। ইন্টারজেকশনের এক্সাম্পল হলো হুররে, ও, অ্যালাস, ব্রাভো ইত্যাদি। বোঝা গেল। আজ এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না।